হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুকেশন পয়েন্ট ডিডি। এডুকেশন পয়েন্ট ডিডিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি এই ভিডিওতে ক্লাস 7-এর লেসন নাম্বার 9 জেসি বোস আ বিউটিফুল মাইন্ড সেই গল্পটি আলোচনা করব। দুটো ইউনিটই আমি একসঙ্গে আলোচনা করব এই ভিডিওতে, সেই জন্য ভিডিওটা একটু বড় হয়ে যাবে। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে এবং আমি আশা রাখছি এরপর আর তোমাদের কোনো সমস্যা থাকবে না এই টেক্সটটা নিয়ে। ওকে, তোমরা যদি আমার সঙ্গে ফেসবুকে জয়েন হতে চাও তাহলে আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকলো ডেসক্রিপশনে, তোমরা সেখান থেকে জয়েন হতে পারো, তোমাদের প্রবলেমগুলো এবং সাজেশনগুলো আমার সঙ্গে শেয়ার করতে পারো। ওকে, তাহলে চলো শুরু করি গল্পটা। ইউনিট 1 ফার্স্ট শুরু করছি আমি। হিস্ট্রিক্যালি ইন, তো এই তার আগে একটু বলে নিই, এই যে এই গল্পটা এটা হচ্ছে একটা বায়োগ্রাফি। ওকে, বায়োগ্রাফি মানে হচ্ছে জীবনী। অন্য কোনো ব্যক্তি, কোনো একজন ফেমাস ব্যক্তির যখন জীবন নিয়ে আলোচনা করেন তখন সেটাকে বলা হয় জীবন। ওকে, তাহলে চলো টেক্সটে শুরু। হিস্ট্রিক্যালি ইন 1895 ইন্ডিয়া ওয়াজ আন্ডার ব্রিটিশ রুল। বলছে ঐতিহাসিকভাবে 1895 খ্রিস্টাব্দে ভারত ব্রিটিশদের অধীনে ছিল। A definite history was made that year at the town hall in Calcutta. কলকাতা টাউন হলে সেই দিন বিভিন্ন ইতিহাস যেন রচিত হয়েছিল। An interesting demonstration was performed by Jagadish Chandra Bose, an assistant professor of Presidency College. একটা মজাদার, ওকে, ডেমনস্ট্রেশন মানে হচ্ছে তোমার প্রদর্শন, অর্থাৎ একটা মজাদার প্রদর্শন যেন সেখানে জগদীশ চন্দ্র বোস দেখিয়েছিলেন। তিনি ছিলেন প্রেসিডেন্সি কলেজের একজন অধ্যাপক। এভরিওয়ান ওয়াজ overawed when the electromagnetic waves traveled from lecture hall to a third room about 75 meters away. Overawed মানে হচ্ছে impressed, অর্থাৎ সেখানে যারা উপস্থিত ছিল সকলে প্রভাবিত হয়েছিল এটা দেখে, যখন সেই বৈদ্যুতিক মানে চুম্বকীয় তরঙ্গটা লেকচার হল থেকে 75 মিটার দূরে অন্য একটা ঘরে হাজির হয়েছিল। অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক যে ওয়েভস বা তরঙ্গটা ছিল, যেটা বৈদ্যুতিক চুম্বকীয় তরঙ্গটা, সেটা এক ঘর থেকে আরেক ঘরে 75 মিটার দূরে যখন ছড়িয়ে পড়েছিল সেটা দেখে সবাই ইমপ্রেসড হয়েছিল। দিস ওয়েভস পাসড থ্রু 3 সলিড ওয়ার্ল্ডস, অর্থাৎ সেই তরঙ্গটা 3টে দেওয়াল ভেদ করে অতিক্রম করেছিল। দিস ওয়াজ আ রিমার্কেবল অ্যান্ড পাথ ব্রেকিং ইনসিডেন্ট which paved the way for future research all over the world. এই যে স্মরণীয় ঘটনাটা, সেটা কি করেছিল, সেটা পাথ ব্রেকিং মানে হচ্ছে তোমার, পাথ ব্রেকিং মানে হচ্ছে এমন একটা ঘটনা যেটা অন্য ঘটনাকে ভবিষ্যতে ঘটিয়ে থাকে, অর্থাৎ কোনো ঘটনার যেন পূর্বসূরি বা পূর্ব ঘটনা, সেটাকে বলে পাথ ব্রেকিং। তো এটা হচ্ছে পাথ ব্রেকিং একটা ইনসিডেন্ট ছিল যেটা ভবিষ্যতে পুরো পৃথিবীর কাছে বিভিন্ন গবেষণার একটা পথ মসৃণ করেছিল। Born on 30th November 1858 at Bikrampur, now Munshiganj district of Bangladesh, Jagadish Chandra Bose was a man of diverse talents. A physicist, biologist, botanist, as well as a writer of science fiction. 30শে নভেম্বর 1858 খ্রিস্টাব্দে তিনি বিক্রমপুরে জন্মগ্রহণ করেছিলেন, যার বর্তমান নাম হচ্ছে মুন্সিগঞ্জ এবং এটা বাংলাদেশের একটা জেলা। তো সেই জগদীশচন্দ্র বোস ছিলেন একজন ডাইভার্স মানে হচ্ছে ভ্যারিয়াস টাইপ অফ ট্যালেন্টস, আর ভিন্ন ধরনের মেধা ছিল। এ ফিজিস্ট একজন পদার্থবিজ্ঞানী ছিলেন, বায়োলজিস্ট একজন জীববিজ্ঞানীও ছিলেন, বোটানিস্ট উদ্ভিদ বিজ্ঞানীও ছিলেন, অ্যাজ ওয়েল অ্যাজ আ রাইটার অফ সায়েন্স ফিকশন, তিনি কল্পবিজ্ঞানের লেখকও ছিলেন। হিজ ফাদার ভগবান চন্দ্র বোস ওয়াজ আ লিডার অফ ব্রাহ্ম সমাজ, তার বাবা ভগবান চন্দ্র বোস একজন ব্রাহ্ম সমাজের নেতা ছিলেন। হি ওয়ার্কড অ্যাজ আ ডেপুটি ম্যাজিস্ট্রেট ইন ফরিদপুর, বর্ধমান অ্যান্ড ইন আদার প্লেসেস, অর্থাৎ তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে ফরিদপুরে, বর্ধমানে এবং অন্যান্য জায়গাতেও কাজ করেছিলেন। জগদীশ চন্দ্রস এডুকেশন স্টার্টেড ইন আ ভার্নিকুলার স্কুল। ওকে, অর্থাৎ ভার্নাকুলার স্কুল মানে হচ্ছে যেখানে মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান করা হয়, অর্থাৎ বাংলা মাধ্যম তখন ছিল জগদীশচন্দ্র বোসের। তো জগদীশচন্দ্রের পড়াশোনা শুরু হয়েছিল এরকমই একটা মাতৃভাষা বা বাংলা ভাষার
স্কুলে, বিকজ হিজ ফাদার বিলিভ দ্যাট ওয়ান মাস্ট নো ওয়ান্স মাদার টাং বিফোর লার্নিং এনি আদার ল্যাঙ্গুয়েজেস। কারণ তার বাবার বিশ্বাস ছিল যে একজন মানুষের বা একজনের উচিত সবার প্রথমে মাতৃভাষাটাকে শেখা অন্যান্য ভাষা শিক্ষার পূর্বে। বিসাইডস ওয়ান শুড নো ওয়ান্স ওন পিপল। অপরন্তু, বিসাইডস মিন্স মানে অতিরিক্ত, এখানে অপরন্তু একজনের অবশ্যই তার নিজের মানুষদের, নিজের গোষ্ঠীর মানুষদের বা একভাষী মানুষদের সম্পর্কে জানাটাও উচিত। স্পিকিং অ্যাট দ্য বিক্রমপুর কনফারেন্স, অর্থাৎ বিক্রমপুরে যে সম্মেলনটা হয়েছিল ইন 1915 অর্থাৎ 1915-তে, সেখানে জগদীশচন্দ্র বোস বলেছিলেন অ্যাট দ্যাট টাইম, সেই সময় সেন্ডিং চিলড্রেন টু ইংলিশ স্কুল ওয়াজ আ প্রিভিলেজ স্ট্যাটাস সিম্বল। অর্থাৎ ইংরেজি মাধ্যমের স্কুলে বা ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠানোটা তখন একটা সম্ভ্রান্ত পরিবারের একটা পরিচয় হিসেবে গণ্য করা হতো। ইন দ্য ভার্নিকুলার স্কুল টু হুইচ আই ওয়াজ সেন্ট, বলছে সেই মাতৃভাষায় বা বাংলা মাধ্যমের স্কুলটাতে যেখানে আমাকে পাঠানো হয়েছিল, দ্য সন অফ দ্য মুসলিম অ্যাটেন্ডেন্ট অফ মাই ফাদার স্যাট অন মাই রাইট সাইড। অর্থাৎ আমার বাবার যে পরিচারক ছিল, যে মুসলিম, তার সন্তান আমার ডান দিকে বসতো। অ্যান্ড দ্য সন অফ আ ফিশারম্যান স্যাট অন মাই লেফট, এবং আমার বাঁ দিকে বসতো একটা জেলের ছেলে। তাহলে দেখো জগদীশচন্দ্র কতটা একটা সিম্পল লাইফ লিড করেছেন শৈশবে, অর্থাৎ কত সিম্পল মানুষ হিসেবে তিনি শিক্ষা গ্রহণটা করেছিলেন। দে ওয়ার মাই প্লেমেটস, তারাই ছিল আমার খেলার সঙ্গী। আই লিসেন্ড স্পেল বাউন্ড টু দিয়ার স্টোরি, স্পেল বাউন্ড মিন হচ্ছে মুগ্ধ হয়ে যা, মন্ত্রমুগ্ধ হয়ে যা বা মুগ্ধ হয়ে আমি শুনতাম তাদের গল্পগুলো। অফ বার্ডস, অ্যানিম্যালস অ্যান্ড অ্যাকুয়াটিক ক্রিয়েচার্স। অ্যাকুয়াটিক ক্রিয়েচার্স মানে হচ্ছে জলজ প্রাণী। তো আমি তাদের পাখির গল্প, পশুর গল্প এবং জলজ প্রাণীর গল্পগুলো শুনতাম তাদের কাছে। Perhaps these stories created in my mind a keen interest in investigating the working of nature. সম্ভবত এই গল্পগুলোই আমার মনের মধ্যে একটা আগ্রহ সৃষ্টি করেছিল যে প্রকৃতির এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে একটা গবেষণা করবার বা আবিষ্কার করবার। When I returned home from school, যখন আমি স্কুল থেকে বাড়ি ফিরে আসতাম, accompanied by my school fellows, আমার স্কুলের বন্ধুদের সঙ্গে, my mother welcomed and fed all of us without discrimination. আমার মা তখন আমাদের সবাইকে বাড়ির ভেতরে স্বাগত জানাতেন এবং সবাইকে খাওয়াতেন জাতপাতের ভেদাভেদ না করে। ডিসক্রিমিনেশন মিনস হচ্ছে জাতপাতের ভেদাভেদ না করে। It was because of my childhood friendship with them that I could never feel that there were creatures who might be labeled low caste. বলছে ইট ওয়াজ বিকজ, এটাই ছিল কারণ যে আমি শৈশব থেকেই আমি বন্ধুদের মধ্যে দেখে এটা উপলব্ধি করেছিলাম যে কোনো নিচু জাতি বলে কিছু হয় না বা কোনো নিচু জাতির মানুষ বলে কিছু হয় না। I never realized that there exists a problem common to the two communities, Hindus and Muslim. অর্থাৎ আমি কখনো উপলব্ধি করিনি যে এবং হিন্দু এবং মুসলমানের মধ্যে যে একটা সমস্যা আছে, জাতিগত সমস্যা রয়েছে, সেটা আমি কখনো উপলব্ধি করিনি। ইন 1869, 1869 খ্রিস্টাব্দে বোস জয়েন্ট হেয়ার স্কুল, বোস অর্থাৎ জগদীশচন্দ্র বোস হেয়ার স্কুলে যোগদান করেছিলেন। অ্যান্ড 6 years later he was admitted to সেন্ট জেভিয়ার্স স্কুল ইন ক্যালকাটা। সেখান থেকে তিনি ভর্তি হন কলকাতার সেন্ট জেভিয়ার্স স্কুলে। আর 6 বছর পর হি পাসড দ্য এন্ট্রান্স এক্সামিনেশনস অ্যান্ড জয়েন্ট সেন্ট জেভিয়ার্স কলেজ অফ ক্যালকাটা। তিনি প্রবেশিকা পরীক্ষায় পাশ করেন এবং সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতাতে যে রয়েছে সেন্ট জেভিয়ার্স কলেজ, সেই কলেজে তিনি ভর্তি হন। ইট ওয়াজ হিয়ার that he came in contact with the Jesuit father Eugene Lafont, অর্থাৎ সেখানেই তিনি জেসুইটদের ফাদার্স বলতে তোমার গির্জা বা চার্চের যিনি পুরোহিত টাইপের হন, আমাদের মধ্যে মনে করো পুরোহিত, খ্রিস্টানদের মধ্যে ফাদার, তো জেসুইটস ফাদার ইউজেন ল্যাফন্ট, তার সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল সেখানে। হু প্লেড আ সিগনিফিক্যান্ট রোল ইন ডেভেলপিং হিজ ইন্টারেস্ট ইন ন্যাচারাল সায়েন্স, অর্থাৎ প্রকৃতি বিজ্ঞানের প্রতি তার যে আগ্রহ সেটা জন্মগ্রহণ করাতে, মানে তার জন্ম দিতে সাহায্য করেছিলেন তিনি। অর্থাৎ জগদীশচন্দ্রের মধ্যে যে প্রকৃতি বিজ্ঞান সম্পর্কে যে
ইন্টারেস্ট সেটা জাগ্রত করেছিলেন তিনি। ল্যাটার বোস ওয়েন্ট টু ইংল্যান্ড অ্যান্ড সিকিউরড অ্যাডমিশনস ইন ক্রাইস্ট কলেজ, ক্যামব্রিজ। তারপরে অর্থাৎ পরবর্তীকালে বোস ইংল্যান্ডে যান এবং সেখানে তিনি ক্রাইস্ট কলেজে নিজের অ্যাডমিশন করান, কেমব্রিজে, টু স্টাডি ন্যাচারাল সায়েন্স, অর্থাৎ প্রকৃতিবিজ্ঞান পড়বার জন্য। In 1884, he received the Natural Science Tripos from the University of Cambridge, অর্থাৎ 1884 খ্রিস্টাব্দে তিনি ন্যাচারাল সায়েন্সের ওপর ট্রাইপস পান কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, অ্যান্ড আ বিএসসি ডিগ্রি ফ্রম ইউনিভার্সিটি অফ লন্ডন, অর্থাৎ লন্ডন ইউনিভার্সিটি থেকে তিনি বিএসসি পাশও করেন। দ্য ফলোয়িং ইয়ার বোস জয়েন্ট প্রেসিডেন্সি কলেজ অ্যাজ অফিসিয়েটিং প্রফেসর অফ ফিজিক্স, অর্থাৎ পরের বছরই বোস প্রেসিডেন্সি কলেজে ফিজিক্সের অধ্যাপক হিসেবে যোগদান করেন। বাট হি ওয়াজ নট প্রোভাইডেড ফেসিলিটিস অফ রিসার্চ, কিন্তু তাকে সেখানে গবেষণার কোনো সুযোগ দেওয়া হয়নি বা সুযোগ সরবরাহ করা হয়নি। হি ওয়াজ অলসো অফার্ড লোয়ার স্যালারি দ্যান হিজ ইউরোপিয়ান কলিগস, তিনি তার ইউরোপিয়ান যে সহকর্মীরা ছিলেন তার থেকে কম বেতন পেতেন। বোস হ্যাড আ রিমার্কেবল সেন্স অফ সেলফ রেসপেক্ট, বোসের যথেষ্ট আত্মসম্মান ছিল, অ্যান্ড ন্যাশনাল প্রাইড, দেশের জন্য জাতির জন্য তার একটা গর্ব ছিল। দেয়ারফর অ্যাজ আ সাইন অফ প্রোটেস্ট, তিনি প্রতিবাদ করবার জন্য হি কন্টিনিউড হিজ টিচিং অ্যাসাইনমেন্ট ফর 3 years উইদাউট অ্যাকসেপ্টিং হিজ স্যালারি, মানে এই যে বেতন বৈষম্য এটার প্রতিবাদ করবার জন্য তিনি 3 বছর কোনো বেতন না নিয়েই তিনি পড়িয়ে গেছিলেন সেখানে। ফাইনালি দ্য ডাইরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশনস অ্যান্ড দ্য প্রিন্সিপাল অফার্ড হিম এ পার্মানেন্ট টিচিং পোস্ট, অবশেষে সেখানে যে ডাইরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন ছিল এবং যে প্রিন্সিপাল তারা তাকে সেখানে একটা স্থায়ী আসন করে দেয় শিক্ষকতার জন্য। ওকে, দিস ইজ দ্য এন্ড অফ অ্যাক্টিভিটি 1. Now let's come to activity 2. Unit 2. আমি অ্যাক্টিভিটি বলে ফেলেছিলাম, ইউনিট 2. বোস হ্যাড ইনভেন্টেড সেভারাল সেন্সিটিভ ইনস্ট্রুমেন্ট, অনেক ছোট ছোট যন্ত্রপাতি তিনি আবিষ্কার করেছিলেন, অর্থাৎ সংবেদনশীল, সেন্সিটিভ মিনস ছোট ছোট সংবেদনশীল, যেগুলোতে ক্ষুদ্র ক্ষুদ্র পশু পাখি উদ্ভিদ যেগুলো গবেষণা করা হয় সেই সমস্ত যন্ত্রপাতিগুলো তিনি বানিয়েছিলেন। ওয়ান অফ দেম ইজ দ্য কেসকোগ্রাফ, তার মধ্যে একটা উল্লেখযোগ্য ছিল কেসকোগ্রাফ, which is used to measure the growth rate of plants, যেটা দিয়ে উদ্ভিদের বৃদ্ধি মাপা হয়। Through his experiments, Bosch showed that plants behave in the same manner as human beings. তার যে পরীক্ষা নিরীক্ষাগুলো গবেষণার মধ্য দিয়ে বোস দেখিয়ে গেছেন যে উদ্ভিদেরাও মানুষের মতো ব্যবহার করে বা আচার আচরণ করে। Although plants take longer to respond than animals, যদিও মানুষের থেকে সাড়া দিতে উদ্ভিদেরা একটু বেশি সময় নেয়। He proved that plants are sensitive to heat, cold, light, noise and other external stimuli. তিনি প্রমাণ করে গেছেন উদ্ভিদেরা উত্তাপ, ঠান্ডা, আলো, শব্দ এবং এই ধরনের অন্যান্য উপকরণ দ্বারা বা বাহ্যিক উপকরণ দ্বারা প্রতিক্রিয়া দেখায়। জাস্ট লাইক হিউম্যান বিংস, জাস্ট মানুষের মতো সংবেদনশীল তারাও। বাই ইনজেক্টিং পয়জন ইন্টু আ লিভিং প্ল্যান্ট, বোস শোড দ্যাট দে রিয়্যাক্ট ইন দ্য সেম ম্যানার অ্যাজ উই ডু। তিনি উদ্ভিদের মধ্যে বিষ ইনজেক্ট করে দিয়েছিলেন, অর্থাৎ ঢুকিয়ে দিয়েছিলেন, এবং তিনি দেখিয়েছিলেন যে আমরা মানুষেরা যেরকম প্রতিক্রিয়া দেখাই শরীরের মধ্যে বিষ প্রবেশ করলে, গাছেরাও ঠিক তেমনই করে। Scientific research on electromagnetic waves was initiated by J.C. Bose in the late 19th century. অর্থাৎ 19বিংশ শতাব্দীর শেষের দিকে তিনি কি করেছিলেন, ইলেকট্রোম্যাগনেটিক, যেটা বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ যেটা, সেটার ওপর তিনি গবেষণা চালিয়েছিলেন শেষের দিকে, অর্থাৎ 19বিংশ শতাব্দীর শেষের দিকে। It was the Italian scientist Marconi who got the patent for the investigations of wireless telegraph. ওকে, বলছে ইতালিয়ান যে বিজ্ঞানী ছিল মার্কনি, যিনি কি করেছিলেন, ইনভেনশন করেছিলেন ওয়্যারলেস টেলিগ্রাফি, অর্থাৎ বেতার।
we must remember that Bose's public demonstration in Calcutta along the same lines happened much earlier. কিন্তু আমরা অবশ্যই মনে রাখবো বা মনে রেখেছি যে বোস কিন্তু মার্কনির আগেই কলকাতাতে এই ধরনের একটা প্রদর্শন দেখিয়েছিলেন। ইনস্টিড অফ লুকিং ফর কমার্শিয়াল বেনিফিটস ফর হিজ ইনভেনশনস, অর্থাৎ তার গবেষণা, তার আবিষ্কারের একটা যে অর্থনৈতিক যে লাভ বা সুবিধা, এটার দিকে তিনি না দেখে, অর্থাৎ সুবিধাটার দিকে লক্ষ্য না দিয়ে, বোস মেড হিজ ইনভেনশনস পাবলিক ইন অর্ডার টু অ্যালাউ আদার্স টু অ্যাডভান্স ফার্দার অ্যালং দ্য লাইনস অফ হিজ রিসার্চ। তিনি সেটার অর্থনৈতিক সুবিধা না দেখে বোস এটা জনগণের সামনে খুলে দেন, অর্থাৎ জনগণের সামনে উন্মুক্ত করে দেন এই গবেষণাটা, যাতে ভবিষ্যতে অনেকে এই ব্যাপার নিয়ে গবেষণা আরো করতে পারে। হাউএভার, যাই হোক, বোসেস প্লেস ইন হিস্ট্রি হ্যাজ নাও বিন রি-এভ্যালুয়েটেড, অর্থাৎ বোসের যে ইতিহাসের স্থান সেটা পুনরায় আবার বিবেচনা করে দেখা হচ্ছে। দ্য গ্রেট ইন্ডিয়ান সায়েন্টিস্ট ওয়াজ ইভেন্চুয়ালি ক্রাউন্ড উইথ গ্লোরি when he was awarded knighthood by the British government in 1917. 1917 খ্রিস্টাব্দে যখন তাকে নাইটহুড উপাধি দেওয়া হয়, তখন এই বিখ্যাত ভারতীয় বিজ্ঞানীর মাথায় যেন একটা নতুন পালক যোগ হয়েছিল। He was also conferred many other awards. তিনি আরও পুরস্কৃত হয়েছিলেন অন্যান্য পুরস্কারে, লাইক ফেলো অব দ্য রয়্যাল সোসাইটি, কম্পেনিয়ন অব দ্য অর্ডার অব দ্য ইন্ডিয়ান এম্পায়ার। নিডলেস টু সেটা বলবার প্রয়োজন নেই, হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট ইভার বর্ন ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশে জন্মগ্রহণ করা একজন বড় বিজ্ঞানী ছিলেন তিনি, এটা বলবার প্রয়োজন। স্যার জেসি বোস রোট সেভারাল বুকস অ্যান্ড পাবলিশড মেনি রিসার্চ পেপার্স ইন লিডিং সায়েন্স জার্নাল। জেসি বোস অনেক বই লিখেছিলেন এবং তিনি তার বিজ্ঞানের ওপর যে গবেষণা, সেগুলো তিনি দৈনন্দিন বিজ্ঞানের পত্রিকাগুলোতে প্রকাশ করতেন। সাম অফ হিজ ফেমাস বুকস আর, তার বিখ্যাত কিছু বইয়ের মধ্যে হলো রেসপন্স ইন লিভিং অ্যান্ড দ্য নন লিভিং 1902-তে যেটা পাবলিশ হয়, দ্য মার্ভাস মেকানিজম অফ প্ল্যান্টস 1926-এ, মেজর মেকানিজম অফ প্ল্যান্টস 1928-এ, এটসেট্রা ইত্যাদি। ইন 1896 বোস রোট নিরুদ্দেশের খোঁজে, সায়েন্স ফিকশন। 1896 খ্রিস্টাব্দে জগদীশচন্দ্র বোস লিখেছিলেন নিরুদ্দেশের খুঁজে বলে একটা কল্পবিজ্ঞান। ফ্যাক্ট, হি ওয়াজ দ্য ফার্স্ট রাইটার অফ সায়েন্স ফিকশন ইন বেঙ্গলি, অর্থাৎ বাংলায় প্রথম তিনি কল্পবিজ্ঞানের লেখক ছিলেন। ইন নভেম্বর 1917 বোস ফাউন্ডেড দ্য বোস ইনস্টিটিউট অ্যাট হিজ ওন হাউস ইন ক্যালকাটা। কলকাতার নিজের বাড়িতে তিনি 1917 খ্রিস্টাব্দে বোস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিলেন নভেম্বর মাসে। হি ডোনেটেড বোস ইনস্টিটিউট টু দ্য নেশন ফর রিসার্চ অফ সায়েন্স। তিনি দেশকে দান করেছিলেন তার বোস ইনস্টিটিউটটা, কি জন্য? বিজ্ঞানের গবেষণার জন্য। দিস গ্রেট ইন্ডিয়ান সায়েন্টিস্ট ব্রেথেড হিজ লাস্ট অন 23rd November 1937। 1937 খ্রিস্টাব্দে 23শে নভেম্বর এই বিশ্ববিখ্যাত ভারতীয় বিজ্ঞানী, অর্থাৎ মহান ভারতীয় বিজ্ঞানী শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ওকে, দিস ইজ দ্য এন্ড অফ দ্য ভিডিও। আমি অ্যাক্টিভিটিগুলো অন্য একটা ভিডিওতে আলোচনা করবো। যদি তোমাদের টেক্সটটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে এবং কোনো সমস্যা থাকলে কমেন্টে আমাকে জানাতে পারো। বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হলে এই ধরনের আরও অনেক ভিডিও চাইলে তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা প্রেস করবে পরবর্তী ভিডিওর লেটেস্ট নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। হ্যাভ এ গুড ডে।